আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ। আশুরা উপলক্ষে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ফ্যাসিস্ট আমলের মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের অপচেষ্টা চলছে। নারায়ণগঞ্জে জামায়াতের আমির। রাষ্ট্র সংস্কার না হলে বিএনপির পতন অনিবার্য, নাসিরউদ্দিন পাটোয়ারি। বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে মেহেরপুর লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা ব্যর্থ। শূন্য রেখায় নারী সহ 7 জন। খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় নকলের অভিযোগে অর্ধশতাধিক আটক। অসৎ উপায়ে সাজার বিধান রেখে পাবলিক পরীক্ষা আইন মন্ত্রিসভায় পাস, জানালেন শিক্ষামন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী জুড়ে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এ. নজরুল ইসলাম। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মহানগরীতে পেট্রোলিং কার্যক্রম এবং মেস ও হোটেলগুলোতে তল্লাশি অব্যাহত রয়েছে। এছাড়া আশুরা উপলক্ষেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় ডিএমপি। মনির হোসেন তপুর রিপোর্ট। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 23শে জুন। এরই মধ্যে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব দিক বিবেচনা করে পুলিশ সদর দপ্তর সারা দেশের প্রতিটি থানাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি চৌকি বসানো হয়েছে। সন্দেহভাজন যানবাহনগুলো থামিয়ে তল্লাশি চলছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। নাশকতা সৃষ্টি করতে না পারে আমাদের বিভিন্ন গাড়িটা চেক করতেছি, কোনো অপরাধী যাতে না যাইতে পারে। সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলমান থাকবে আর কি, স্পেশাল চেকপোস্ট থাকবে। এই বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এ. নজরুল ইসলাম জানান, মহানগরীর সার্বিক নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সামনে বড় প্রোগ্রাম যেটা 10ই মহররম আশুরার প্রোগ্রাম, সাথে আপনারা জানেন যে 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই। এ সময় সংবাদ সম্মেলনে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারির শিশু সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার 3 সহযোগী বাপ্পি, হানিফ ও শামসুন নাহার গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। সজলের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং 77 রাউন্ড গুলি ও হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, আগ্নেয়াস্ত্র 2টি পুলিশের লুট হওয়া অস্ত্র। সজলের বিরুদ্ধে অস্ত্র, মাদক সহ মোট 11টি মামলা রয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। একদলীয় শাসন এই দেশের মানুষ আর মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নারায়ণগঞ্জে দলের কর্মী সম্মেলনে এসব কথা বলে জামায়াত আমির। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন সাজ্জাদ জাহান। নারায়ণগঞ্জে মাজদাইর ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, সমাজে বিদ্যমান চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্বের অবসান হয়নি, শুধু ক্ষমতার হাত বদল হয়েছে। বাজেট দেওয়ার দায়িত্ব সরকারের, বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকেও আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। তিনি বলেন, বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে
মানুষের আস্থার প্রতি অবহেলা দেখাচ্ছে, যা একদলীয় শাসন ব্যবস্থার প্রতিফলন। একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকেও একটু রাখতো, ছাড় দিত না। এখন বিএনপিও ওই পুরানো আওয়ামী লীগ যা বলতো সেই পুরানো আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। যে কথাগুলো জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলো জপতে জপতে কোথায় গিয়ে পড়বে? জনগণ এগুলা খায় না। সম্মেলনে সকল ভুল সিদ্ধান্ত থেকে সরে এসে সরকারকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাষ্ট্রের সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘণ্টা বাজতে সময় লাগবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, সংস্কারের প্রশ্নে সরকারকে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। বাগেরহাট সফরে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাগেরহাটে পৌঁছে প্রথমে হযরত খানজাহান আলী রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। পরে তিনি ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ এলাকার ঘোড়া দিঘির দক্ষিণ পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এই সরকারকে সংস্কারের প্রশ্নে এক বিন্দু আমরা ছাড় দিব না এবং বিএনপি সরকার অবশ্যই বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করতে হবে। যদি বিএনপি সরকার এই ৭৫% মানুষকে ডিনাই করে, তাহলে এই সরকারের পতন ঘনি বাঁচতেও বেশি সময় লাগবে না। আওয়ামী লীগ এখন আর দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়, তারা এখন বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় সভা ও হুসাইনি দালান ইমাম বাড়া পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। আমরা আমাদের দেশের মধ্যে এই সকল ধরনের কমিউনিটি এবং বিলিফকে সম্মান করি এবং তাদের যেই অনুষ্ঠানগুলো আছে এবং তাদের যে বিশ্বাস আছে সেটাকে আমরা যথেষ্ট সম্মান ও শ্রদ্ধার সাথেই দেখতে চাই। আওয়ামী লীগ এখন আর রেলেভেন্ট না। টুকটাক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম এবং জঙ্গি কার্যক্রম হয়তো করার চেষ্টা করবে, বাট আই থিঙ্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশের সাধারণ জনগণ সেটা প্রতিরোধ করবে। মেহেরপুরের লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও এলাকাবাসী। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে 4 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তাদের মধ্যে 1 জন পুরুষ ও 3 জন নারী। পরে স্থানীয় লোকজন ও বিজিবির বাধায় তারা এখন নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তে 3 জনকে বিএসএফ এর পুশিনের চেষ্টাও ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বিএসএফ তাদের পুশিনের চেষ্টা চালায়। সীমান্তে অবৈধ পুশিন ঠেকাতে কঠোর নজরদারি রয়েছে বিজিবির। খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে অর্ধ শতাধিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের সবার কানে বিশেষ ধরনের ডিজিটাল ডিভাইস পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র থেকে এসব পরীক্ষার্থীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং বাকিদের বিষয়ে যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সেলিমুল আজম। ফিজিক্যাল বিহেভিয়ার, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, এগুলো দেখেই মূলত আমরা সন্দেহ করে প্রথমে গেটে আমরা 22 জনকে ডিটেক্ট করি, আর পরীক্ষা কেন্দ্রে আমরা 28 জন ডিটেক্ট করি। এর মধ্যে 6 জন মহিলা আছে আর বাকিগুলো পুরুষ। এদেরকে আমরা ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেছি। বিভিন্ন মেয়াদে তাদেরকে জেল এবং অন্যান্য পানিশমেন্ট দেওয়া হচ্ছে, এটা আইনের ধারা অনুসারে। গতানুগতিক শিক্ষার বদলে কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রযুক্তিগত শিক্ষায় গুরুত্ব দিচ্ছেন। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে ইনকামিং লিডার্স ট্রেনিং শীর্ষক সেমিনারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটালের মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষা আইন মন্ত্রিসভায় পাশ হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, মানসম্মত শিক্ষার কারণেই পশ্চিমা বিশ্ব এগিয়ে গেছে। সেই
পথ অনুসরণ করে বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীতে ষষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্য বইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। আমাদের স্টুডেন্টকে যদি আমরা সেইভাবে তৈরি করতে পারি। প্রস্তাবিত বাজেটে বড় ধরনের কর ছাড়ের ঘোষণার পরও বাজারে দাম কমেনি নিত্যপণ্যে। নানা অজুহাতে শাকসবজি সহ বিভিন্ন জিনিসপত্রের মূল্য বাড়াচ্ছে ক্রেতারা। এদিকে কোরবানির ঈদের পর থেকে এখনও চড়া সোনালী মুরগির দাম, তবে মোটা চালের বাজার কিছুটা স্থিতিশীল। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। রাজধানীর কাঁচা বাজারে ওঠানামা করছে শাকসবজির দাম। 40 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে লাউ, পটল, পেঁপে, ঝিঙা সহ বিভিন্ন সবজি। বিক্রেতারা দাম কমার কথা বললেও ভিন্ন দাবি ক্রেতাদের। এখন যথেষ্ট ভালো আমদানি, দামও মোটামুটি কম। পটল, কলাইচার পটল 80 টাকা, কারণ বাজারে পটল 50 টাকা। কলাইচার শসা হলো আপনার 100 টাকা কেজি, কারণ বাজারে শসা 60 টাকা কেজি। পেঁপে কদিন আগে 100 টাকা কেজি ছিল, বর্তমানে 50 টাকা কেজি। লাউ 120 টাকা ছিল, আজকে লাউ 60 টাকা 80 টাকা এরকম। ভেন্ডি কেজি 50 টাকা 60 টাকা। কচুরমুখীটা নতুন আসছে, এটা 100 টাকা 80 টাকা এরকম দাম। বড় লোকের জন্য তো বেশি না, আমাদের জন্য বেশি হয়ে যায়। বাজেটে আমার কাছে মনে হচ্ছে না কোনো ইম্প্যাক্ট আছে এটাতে। না, আমার কাছে মনে হচ্ছে যে গত সপ্তাহ থেকে 10 টাকা 20 টাকা করে বেশি প্রতি কেজিতেই। কুরবানি ঈদের পরে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকায়, আর ব্রয়লারের দাম 155 থেকে 170 টাকা। সোনালীটা মনে করেন ঈদের আগে একটু কম ছিল, এখন একটু বাড়তি। মালের ক্রাইসিস। গত সপ্তাহে দাম বাড়লেও চালের বাজার এখন স্থিতিশীল। ক্রেতাদের দাবি, নিয়মিত কঠোর মনিটরিংয়ে নিয়ন্ত্রণে আসতে পারে পণ্যের দাম। প্রতি বাজেটেই একই গান শোনানো হয়, সহনশীল, তারপরে পাবলিক ফেভারড, অনেক কিছু বলা হয়, কিন্তু আসলে কি তাই হচ্ছে? তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরান শান্তি উদ্যোগ বাস্তবায়নের পথে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। বৈঠকের পরিকল্পনা চূড়ান্ত না হওয়ায় সুইজারল্যান্ডে নির্ধারিত শান্তি চুক্তি সংক্রান্ত অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। এরই মধ্যে ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী দিয়েও শুরু হয়েছে জাহাজ চলাচল। তবে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় শান্তি চুক্তির স্বাক্ষর হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি সামরিক অভিযান। আল জাজিরার খবরে বলা হয়েছে, নাবাতিয়া শহর ও আশপাশের এলাকায় দখলদারদের বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 24 জন। হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। এতে নিহত হয়েছেন 4 ইসরায়েলি সেনা, আহত হয়েছেন আরও 5 জন। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে চীন। তেল আবিবের সামরিক কৌশল নিয়ে কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, শুধু হত্যাযজ্ঞ চালিয়ে ইসরায়েল জাতীয় নিরাপত্তা সমস্যার সমাধান করতে পারবে না। লেবাননে চলমান এই সংঘাতেই এখন যুক্তরাষ্ট্র ইরান শান্তি উদ্যোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এতে ওয়াশিংটন ও তেহরানের সমঝোতা প্রক্রিয়া ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক স্থগিত হয়েছে। তবে আলোচনার অগ্রগতির অংশ হিসেবে ইরানের বন্দরের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করেছে ওয়াশিংটন। জানায়, সামরিক অভিযান স্থগিত রাখলেও নজরদারি চলবে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে মাইন অপসারণের কাজ চলছে। এছাড়া আগামী 60 দিন জাহাজের কাছ থেকে কোনো ধরনের শুল্ক নেওয়া হবে না। বিশ্লেষকদের মতে, লেবাননে সংঘাত নিয়ন্ত্রণে আনা না গেলে বহুল আলোচিত এই শান্তি উদ্যোগ নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা। 21 পদকপ্রাপ্ত কবি এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে কবির বয়স হয়েছিল 83 বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যা সহ হৃদরোগে ভুগছিলেন। 1943 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন কবি আল মুজাহিদি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এই কবি।
নবম পে স্কেলে সব গ্রেডের কর্মচারীদের শতভাগ মূল বেতন এক ধাপে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান সমিতির নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব আশিকুল ইসলাম। বলেন, সরকারের আর্থিক সীমাবদ্ধতা থাকলে ভাতাসমূহ ধাপে ধাপে বাস্তবায়ন করা যেতে পারে, কিন্তু মূল বেতন একবারেই কার্যকর করতে হবে। পুরোপুরিভাবে মূল বেতন বাস্তবায়নের আগে বিদ্যমান 15% বিশেষ সুবিধা প্রত্যাহার করা অযৌক্তিক ও অমানবিক হবে বলে মন্তব্য করেন সমিতির আহ্বায়ক আব্দুল মালেক। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেসিকটা অন্ততপক্ষে এই পয়লা জুলাই থেকে 100% আপনি কার্যকর করবেন। 2020 সালে নতুন পে স্কেল বাস্তবায়িত না হয় হাজার হাজার কর্মচারীর বেতনের সর্বোচ্চ ধাপে পৌঁছে বার্ষিক ইনক্রিমেন্ট থেকেও বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন বেতন বৃদ্ধি না হয় এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের ক্রয় ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। অনেক পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়েছে। নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন, যা একটি কল্যাণ রাষ্ট্রের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জাতীয় সংসদে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা কর্মচারীদের আশাবাদী করলেও ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে কর্মচারীদের মাঝে। পে স্কেল কার্যকরের সঙ্গে সঙ্গে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যায়। বেসিক বিভাজনের মাধ্যমে বাস্তবায়ন হলে আয়বাজ ব্যবস্থাপনা, পিআরএল ভোগী কর্মকর্তা কর্মচারী সহ অনেকেই প্রশাসনিক ও আর্থিক জটিলতার সম্মুখীন হতে পারেন। দীর্ঘ সময় ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন হলে অসাধু ব্যবসায়ীরা বারবার দ্রব্যমূল্য বৃদ্ধির সুযোগ নিতে পারে, যার বোঝা বহন করতে হবে সাধারণ কর্মচারীদের এবং সাধারণ জনগণের। অর্থমন্ত্রী মহোদয় জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় ঘোষণা করেছেন আগামী 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর করা হবে। বিশ্বাস করবেন, কথাটা শোনার সাথে সাথে কলিজাটা এত বড় হয়ে গেছে, কিন্তু যখন শুনেছি ধাপে ধাপে দেয়া হবে তখনই মনটা কালো হয়ে গেছে। দীর্ঘ 11 বছরে দ্রব্যমূল্যের কি পরিমাণে দাম বেড়েছে এটা আপনারা সরকারি বেসরকারি প্রতিটা মানুষ সেই দ্রব্যমূল্যের সাথে আপনারা সংগ্রাম করে যাচ্ছেন। আমি শুধু একটা কথা বলি যে অতীতের যে 3টা পে স্কেল আপনারা দেখেছেন, সেই 3টা পে স্কেল কোনো পে স্কেলই কিন্তু 2 ধাপের বেশি বাস্তবায়নের জন্য সময় নেয়নি। 8,250 টাকা বাড়ানো হয়েছে 20,000। যদি সেই 20,000-এর বাড়তি অংশ হয় 11,700 সামথিং, সেখান থেকে আপনি যদি 50% দেন তাহলে কত আসে? আবার যদি আপনি সেখান থেকে 15% বাদ দেন তাহলে একজন কর্মচারীর মাসে 3-4 হাজার টাকার বেশি বৃদ্ধি পাবে না। আমরা সরকারের কাছে অনুরোধ করব, এবারের পে স্কেলটা অন্তত মূল বেতনটা যেন এক ধাপে বাস্তবায়িত হয়, যাতে সরকারি কর্মচারীরা তাদের পরিবার নিয়ে একটু সচ্ছলভাবে চলতে পারে এবং তাদের কর্মস্পৃহা বৃদ্ধি পায়। তাদের 11 বছরের যে দুর্দশা, দুর্গতি, অভাব, অভিযোগ সেটা যেন মুছে যায়। 11 বছরের যে লাঞ্ছনা, মানুষের যে ধার দেনায় জড়িত, সেখান থেকে যেন তারা মুক্তি পায়। রাজধানীতে চলছে 3 দিন ব্যাপী ফলের মেলা। বিভিন্ন জাতের আম ও নানা ধরনের ফল নিয়ে মেলায় অংশ নিয়েছে কৃষকরা। পাশাপাশি ফল রপ্তানি ও সংরক্ষণের উপায়ও দেখানো হচ্ছে। মেলায় আসছেন শহরবাসী, কেনার পাশাপাশি বিলুপ্তপ্রায় ফলের সঙ্গে ছেলেমেয়েদের পরিচয় করিয়ে দিচ্ছেন তারা। তৌহিদুর রহমান তৌহিদ রিপোর্ট। কৃষিবিদ ইনস্টিটিউটে চলছে 3 দিনব্যাপী ফলের মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের ফল নিয়ে এসেছেন কৃষকরা। মনে হচ্ছে এখানে হলো ফ্রেশ জিনিস পাওয়া যাচ্ছে, ফরমালিন মুক্ত জিনিস পাওয়া যাচ্ছে। এখানে অনেক ফল দেখছি, যেমন আম, তারপরে জাম, তারপরে রামভুটান। বাচ্চারা এসে অনেক ফলের নাম জানলো, যা আমরা ছোট সময় দেখছি, কিন্তু বাচ্চারা শহরে থেকে এগুলো দেখতে পায় না। সব ধরনের ফল একসঙ্গে পেয়ে খুশি শহরবাসী, তবে দাম বেশি নেওয়ার অভিযোগ অনেকের। যেই ফলগুলো এখন অনেক ফলই আছে বিলুপ্তির পথে, ঢাকাতে তো অত পাওয়া যায় না, যেহেতু মেলাটা ঢাকাতে হচ্ছে। ঢাকাতে যারা থাকে তারা এই ফলগুলো সম্পর্কে জানলো, রপ্তানি করা যাচ্ছে। আর প্লাস হচ্ছে কি আমরা প্যাকেজিং টেকনোলজিক্যাল, এই যেখানে অনেক রকমের বক্স আছে, মানে কিভাবে বিদেশে পাঠাইলে ফলটা নষ্ট হবে না, তো এইগুলোই আর কি জানানো সম্পর্কে। ভালো, কিন্তু প্রাইসটা একটু কম হলে ভালো হতো। বিক্রেতারা বলছেন নিয়মিত এ ধরনের আয়োজন করলে ক্রেতাদের কাছে তাজা ফল পৌঁছে দেওয়া সম্ভব হবে। 3 দিনব্যাপী এই ফল মেলায় বিভিন্ন জাতের আমসহ রয়েছে নানা ধরনের ফলের আয়োজন। উদ্যোক্তারা বলছেন
একদিকে যেমন মানুষ ফল কিনছেন, অন্যদিকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিচ্ছেন বিলুপ্তপ্রায় বিভিন্ন ধরনের ফলের। পাশাপাশি ফল রপ্তানির বিভিন্ন কৌশলও শেখাচ্ছেন অনেকে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। পাড়া মহল্লা, বাসাবাড়ি, হোটেল ও রেস্টুরেন্ট সহ সব জায়গাতেই বিশ্বকাপ ঘিরে চলছে উৎসব মুখর আয়োজন। মিশিগানের বাংলাদেশি অধ্যুষিত এলাকা হ্যামট্রামেক এবং ওয়ারেন শহরে এই উন্মাদনা চোখে পড়ার মতো। কিছু স্থানে বড় পর্দায় সরাসরি খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ফুটবল প্রেমীদের বাড়তি আগ্রহ ও চাহিদার কথা মাথায় রেখে ইস্ট 10 মাইলের জনপ্রিয় বিসমিল্লাহ রেস্টুরেন্টে বড় পর্দায় খেলা দেখার বিশেষ আয়োজন করা হয়েছে। ক্রীড়াপ্রেমীরা বলছেন এটি শুধু খেলা দেখার জায়গা নয়, বরং প্রবাসী কমিউনিটির জন্য একটি সামাজিক বন্ধনের ক্ষেত্র। এবারে খেলার খবর। দ্বিতীয় টি-20তে স্বাগতিক বাংলাদেশকে 7 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। এতে ওয়ানডে সিরিজে পরাজয়ের প্রতিশোধ নিল অজিরা। সফরকারীদের বিপক্ষে 197 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ 6 বলে 23 রানের প্রয়োজন ছিল টাইগারদের, কিন্তু 15 রানের বেশি সংগ্রহ করতে পারেনি লাল সবুজের দল। তাতে 6 উইকেটে 189 রানে থামে বাংলাদেশের ইনিংস। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ 42 রান করেন ওপেনার সাইফ হাসান, 34 রান করেন পারভেজ হোসেন ইমন। এর আগে চট্টগ্রামের শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করে 5 উইকেটে 195 রানের বিশাল পুঁজি পায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ 89 রানে অপরাজিত থাকেন ম্যাট রেনশ। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ 27 রানে 2টি উইকেট তুলে নেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ। আশুরা উপলক্ষে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ফ্যাসিস্ট আমলের মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের অপচেষ্টা চলছে নারায়ণগঞ্জে জামায়াতের আমির। রাষ্ট্র সংস্কার না হলে বিএনপির পতন অনিবার্য, নাসিরউদ্দিন পাটোয়ারি। বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে মেহেরপুর লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় নারী সহ 7 জন। খাদ্য অধিদপ্তরে নিয়োগ পরীক্ষায় নকলের অভিযোগে অর্ধশতাধিক আটক, অসৎ উপায়ে সাজার বিধান রেখে পাবলিক পরীক্ষা আইন মন্ত্রিসভায় পাস, জানালেন শিক্ষামন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।